জীবনের প্রতিটি বাঁকে কি আমরা সত্যিই বুঝতে পারি কোন পথটা আমাদের গন্তব্যে নিয়ে যাবে, নাকি পথ চলতে চলতেই হারিয়ে ফেলি নিজেদের? আজ শুনবো এক ছেলের গল্প, যে মাটির গন্ধ মেখে বড় হয়েছে আর স্বপ্ন দেখেছিল আকাশ ছোঁয়ার, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে তার অজান্তেই বদলে গেছে জীবনের মানে। এক বাবা যে সন্তানের মুখে খাবার তুলে দিয়ে ঠাট্টা করে, আরেক মা যে সন্তানের জন্য সবটুকু বিলিয়ে দিতে রাজি। তাদের গল্পে লুকিয়ে আছে কত না বলা কথা, কত অব্যক্ত যন্ত্রণা। কে জানতো একটা সাধারণ বারবিকিউ স্টাফ করা মুহূর্ত এক ছোট্ট ছেলের জীবনে শেষ হাসি হয়ে থাকবে, আর সেই হাসিই বদলে দেবে তার ভবিষ্যতের সব হিসেব। চলুন ডুব দিয়ে এমনই এক আবেগময় যাত্রায়, যেখানে সম্পর্কগুলো কাঁচের মতো ভঙ্গুর আর স্বপ্নগুলো মেঘের মতো অস্থির। বাবা হাসতে হাসতে ছেলের মুখে বারবিকিউ তুলে দিলেন, তারপর ক্যামেরা উঁচিয়ে ছেলের অদ্ভুত খাওয়া দেখে ঠাট্টা করতে লাগলেন। সেই মুহূর্তে নির্মল হাসি মিলিয়ে যেতে সময় নিল না। পরের সেকেন্ডেই মা হাতে একটা ফ্রাইং প্যান নিয়ে হাজির। ছোট সুইটের স্মৃতিতে বাবা মায়ের সাথে কাটানো এটাই ছিল শেষ মুহূর্ত। সেই দিন থেকে মা ছোট্ট সুইটকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন, কারণ বাবা সারাদিন মদ খেতেন। বাড়ি ফিরে হয় স্ত্রীকে মারধর করে নিজের রাগ ঝাড়তেন, অথবা ছেলেকে খেলনার মতো ব্যবহার করতেন। পারিবারিক সহিংসতার শিকার মায়েরও কোথাও যাওয়ার উপায় ছিল না। নিরুপায় হয়ে তিনি ছোট সুইটকে নিয়ে তার পৈতৃক বাড়িতে ফিরে এলেন। গ্রামের কাছাকাছি এসে তারা দেখলেন নানি মালপাত্র বোঝাই একটা বাড়ি টানছেন। পালিয়ে আসা মেয়ের দিকে নানি একবার বিরক্ত চোখে তাকালেন, কিন্তু কোনো কথা না বলে আবার গাড়ি টানতে লাগলেন, যেন তিনি তাদের অসুখী বিয়ের কথা জানতেন আর মনে মনে চাইছিলেন তার মেয়ে যেন তার মতোই নিজের পথ খুঁজে নেয়। অল্প বয়সে বিধবা হওয়া নানি একাই তার 4 সন্তানকে বড় করেছেন। ছোট সুইটের মা ছিলেন সেই ছোট্ট শহর ছেড়ে যাওয়ার একমাত্র ভরসা। এখন সেই আশাই হতাশায় পরিণত হয়েছে, আর নানির মুখে যেটুকু হাসি ছিল তাও যেন কোথায় মিলিয়ে গেল। নানি যখন দেখলেন তার মেয়েরা তাস খেলছে, তখন তিনি তাদের তীব্রভাবে বকাঝকা করলেন। সবাই তখন শান্ত হয়ে একটা খেলা খেলার সিদ্ধান্ত নিল, কিন্তু খেলতে খেলতে তারা আবার উচ্ছৃঙ্খল হয়ে উঠল। রাগান্বিত নানি আবার দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ঘরটি সাথে সাথে নীরব হয়ে গেল। কিন্তু যখন মা ঘুরে দাঁড়ালেন, তখন নানি অবশেষে একটা দীর্ঘ হারানো হাসি দিলেন, আর তার প্রফুল্ল হাসি সেই অস্বস্তিকর নীরবতা ভেঙে দিল। আর মায়ের অর্ধে কুৎসিত চেহারা ছোট সুইটের স্মৃতিতে গভীরভাবে গেঁথে রইল। একসময় চুফেং ছিল কয়লা সম্পদে সমৃদ্ধ একটা জায়গা, আর ছোট সুইট সেখানেই একটি চিন্তামুক্ত শৈশব কাটিয়েছিল। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি থাকলে সে মাঝে মাঝে কয়েকদিনের জন্য বাবার সাথে থাকতে যেত। সম্ভবত বাবার প্রভাবেই ছোট সুইট ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি বেশ আগ্রহী ছিল। বাবা দেখলেন সে একটি জাহাজ এঁকেছে, তাই তিনি নিজের হাতে তার জন্য একটি জাহাজের মডেল তৈরি করলেন। কিন্তু জাহাজটিতে রং করার সময় বাবা অর্ধেকটা করে বিরক্ত হয়ে ছেড়ে দিলেন। সম্ভবত তখন থেকেই ছোট সুইট অনুভব করেছিল যে বাবা একজন হাপেশ। সব কাজে তিনি প্রায় শেষ করে ফেলতেন, কিন্তু পুরো করতেন না। তার সমস্ত শৈশবের স্মৃতিতে শুধুমাত্র সেই সময়ই তারা সবচেয়ে বেশি বাবা ছেলের মতো ছিলেন। ছোট সুইটের মা তার খালার রেস্তোরাঁয় কাজ করতেন। যেহেতু তিনি তখন তরুণী এবং সুন্দরী ছিলেন, স্বাভাবিকভাবে অনেক পুরুষ তার পেছনে লেগে থাকত। সেই দিন মা সাবধানে নিজেকে সাজিয়েছিলেন। বললেন যে একজন বন্ধু তাকে শহরে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ছোট সুইট কান্নাকাটি করে তার সাথে যেতে চাইল। মা অনেকক্ষণ ইতস্তত করার পর তাকে নিয়ে গেলেন। কিন্তু প্রাপ্তবয়স্কদের ডেটিংয়ের জন্য শিশুরা প্রায়শই সবচেয়ে বড় মাথা হয়ে দাঁড়ায়। তাই লোকটি ছোট সুইটকে কয়েকটি গেম কয়েন ছুড়ে দিল, আর তারপর মাকে নিয়ে অন্য চলে গেল। আধ ঘন্টা পর ছোট সুইট দেখল যে মা এখনও ফিরে আসেননি। তাই সে তাকে খুঁজতে উঠে গেল, কিন্তু সে রেস্টুরেন্টের প্রতিটি কোণায় তাকে খুঁজেও কোথাও দেখতে পেল না। সেই মুহূর্তে ছোট সুইট হঠাৎ পরিত্যক্ত হওয়ার একটি তীব্র অনুভূতি অনুভব করল। সে উন্মত্তের মতো খুঁজতে লাগলো, আর অবশেষে আগের জায়গায় লোকটির সাথে মুখোমুখি বসে থাকা মাকে দেখতে পেল। ফেরার পথে মা এবং লোকটি দুজনেই নীরব হয়ে গেল। রাতে মা হঠাৎ ছোট সুইটকে জিজ্ঞেস করলেন, তুমি কি বাবাকে খুব ভালোবাসো? ছোট সুইটের ইতিবাচক উত্তর পাওয়ার পর মা শুধু বললেন, আমি জানি। ছোট সুইট জানতো না মা কি জানেন, কিন্তু সে ধীরে ধীরে বুঝতে শুরু করলো। সেই দিন থেকে মা আর বিয়ে করার পরিকল্পনা করেননি। কয়েক বছর পর ছোট সুইট জুনিয়র হাই স্কুলে যাওয়ার মতো বড় হলো। তাকে দেখাশোনার সুবিধার জন্য মা পুরো পরিবারকে শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। রওনার সময় ছোট সুইট গাড়ির জানালা দিয়ে নানিকে দেখতে পেল। তখনই ছোট সুইট বুঝতে পারল যে নানি শুধু আরও কুঁজো হচ্ছেন, অন্য কিছু পরিবর্তন হয়নি। সে যখন গ্রামে প্রথম এসেছিল, নানিকে যেমন দেখেছিল ঠিক তেমনই আছেন। মাথায় একটি তোয়ালে, গলায় একটি তোয়ালে, আর কোমরে একটি তোয়ালে। মনে হয় যত তোয়ালেই থাকুক না কেন, ঘাম মোছা শেষ হবে না। সে সারা জীবন নীরবে কষ্ট সহ্য করে এসেছেন, আর তার সন্তান ও নাতি নাতনিদের সাথে বিদায় নেওয়ার সময় তিনি তখনও নীরবে সেই জমিতে দাঁড়িয়েছিলেন। সবকিছু অবর্ণনীয়। আর্থিক অবস্থার কারণে মা এবং ছেলে সবচেয়ে সস্তা এক কক্ষের অ্যাপার্টমেন্ট ভাড়া নিল।
সম্ভবত ছোটবেলা থেকে বাবার সঙ্গের অভাবে মায়ের হাতে গড়ে ওঠা ছোট সুইট চরিত্রে কিছুটা দুর্বল ছিল। অপরিচিত নতুন পরিবেশ তাকে সবসময় একটা অব্যক্ত ভয় দিত। ভাগ্যক্রমে শহরে আসার পর সে বাবার কাছাকাছি চলে এলো। ছোট সুইট প্রতি সপ্তাহান্তে বাবার বাড়িতে খেলতে যেত, কিন্তু তার সবসময় একটা ভুল ধারণা ছিল যে তার সামনে থাকা বাবা যেন সেই শিশু যে কখনো বড় হবে না। সে এখনও অলস এবং গুরুত্বহীন ছিল। বাবা মায়ের মতো এখনও অবিবাহিত ছিলেন, কিন্তু তার পাশে কখনো নারীর অভাব ছিল না। সেই নারীরা তরুণী এবং সুন্দরী ছিলেও ছোট সুইট সবসময় অনুভব করত যে কিছু একটা ভুল আছে। আপাত দৃষ্টিতে ঝলমলে পোশাক পরা এবং উচ্চাকাঙ্ক্ষী বাবার তুলনায় তার মা ছোট সুইটকে পড়াশোনা করানোর জন্য কাজ থেকে ফিরে বাড়িতে কিছু হস্তশিল্প বা খণ্ডকালীন কাজও করতেন। তখন ছোট সুইটের প্রথমবারের মতো মায়ের জন্য একটা ভালো জীবন গড়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু তার জন্য সে সময় এটি কেবল একটি ইচ্ছাই ছিল। জুনিয়র হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর ছোট সুইট চুফেংয়ের পৈতৃক বাড়িতে ফিরে গেল। কয়লা সম্পদের অভাবে জায়গাটি ইতিমধ্যে খারাপ হতে শুরু করেছে। প্রবীণরা এখনও শান্ত জীবন উপভোগ করতে পারতেন, কিন্তু তরুণ এবং মধ্যবয়সীরা বিভিন্ন প্রতিবাদের ব্যানারের নিচে অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলত। ছোট সুইটও বুঝতে পারছিল যে তার জীবন পরিবর্তন করতে হলে তাকে বাইরে যেতে হবে, যেমনটা সে চেয়েছিল। সে শহরের একটি গুরুত্বপূর্ণ হাই স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু এবার সে একা যাওয়ার সিদ্ধান্ত নিল। স্টেশনে বিদায় নেওয়ার সময় মা মজা করে তাকে বললেন, সকালে তোমাকে ডাকতে কেউ না থাকলে কি তুমি উঠতে পারবে? ছোট সুইট আত্মবিশ্বাসী এবং দৃঢ়ভাবে উত্তর দিল, অবশ্যই পারব। সে গাড়িতে ওঠার পর মায়ের চোখ এক মুহূর্তের জন্য তার থেকে সরে যায়নি, কিন্তু ছোট সুইট কেন যেন মাকে একবার ফিরে দেখার সাহসও পেল না। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে গেল। মা সেদিনের নানির মতো ছোট সুইটের দূরে চলে যাওয়ার দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে সেখানেই দাঁড়িয়ে রইলেন। যতক্ষণ না ট্রেন ট্র্যাকের শেষে অদৃশ্য হয়ে গেল, তিনি তখনও নড়াচড়া করেননি। ট্রেনটি যখন মাঝপথে ছিল, তখন ছোট সুইট মায়ের তৈরি করা তার ব্যাগটি খুলল। ভেতরে ছিল তার প্রিয় সিউইড পোটেজ ভাত আর একটা উদ্বেগে ভরা চিঠি। চিঠিতে পড়াশোনার উৎসাহের পাশাপাশি বারবার একটা কথাই জোর দেওয়া হয়েছিল, বাইরে একা থাকলে নিজের যত্ন নিতে হবে। সেই মুহূর্তে ছোট সুইট মায়ের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল আর মনে মনে শপথ করেছিল যে সে ভালোভাবে পড়াশোনা করবে। তবে সত্যিকারের স্বাধীন জীবন শুরু হওয়ার পরই সে হঠাৎ বুঝতে পারল মায়ের বিদায়ের আগের ভবিষ্যৎবাণী তার জীবনের ওজন। সে প্রায়শই ভাড়া বাড়িতে প্রাকৃতিক ঘুম থেকে উঠত, ধূমপান করতে শিখল, মদ্যপান করতে শিখল, আর কিভাবে মেয়েদের কাছে নিজেকে প্রকাশ করতে হয় তাও শিখল। শুধুমাত্র বইয়ের জিনিসগুলি শিখল না, সে যুক্তিসঙ্গতভাবে ক্রমাগত অধঃপতিত হয়েছিল। আর অবশেষে মূল্যবান 3 বছরের হাইস্কুল জীবন কাটানোর পর সৌভাগ্যবশত তার অসাধারণ চিত্রকলা প্রতিভা ছিল, আর সে সফলভাবে একটি সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে সে একা চুফেংয়ের পৈতৃক বাড়িতে নানিকে দেখতে গেল। নানির রাতে সাধারণ খাবার দেখে সে কৌতূহলবশত জিজ্ঞাসা করল। সে ভয় পাচ্ছিল যে সে টোকিও গেলে তার মাও এমন হয়ে যাবে। তাই সে বাবাকে জিজ্ঞাসা করল, আমি কি সত্যিই মাকে ফেলে চলে যেতে পারি? বাবা অস্বাভাবিকভাবে গম্ভীরভাবে উপদেশ দিলেন, যে প্রশ্নটি তুমি 3 বছর ধরে ভাবছ, কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছো না। এখানে থেকে যতই ভাবো না কেন, তুমি বুঝতে পারবে না। টোকিও যাও, সেখানে একটা বিশাল জগৎ আছে, আর তোমার মনের উত্তরও সেখানে আছে। রাতে বাড়ি ফেরার পর মা একটা বড় টেবিল ভর্তি খাবার তৈরি করেছিলেন, আর বাবার সাথে আলোচনা করে যেন তাকে বাইরে যাওয়ার সাহস জোগালেন আর একটা বিশাল জগৎ দেখতে বললেন। সেই রাতে প্রাপ্তবয়স্ক ছোট সুইট আবার তার মনের ইচ্ছা জাগিয়ে তুলল, সে অবশ্যই টোকিওতে একটা জায়গা করে নেবে আর অবশ্যই মায়ের জন্য একটা ভালো জীবন নিশ্চিত করবে। তবে কঠোর বাস্তবতা সবে শুরু হয়েছে। সমৃদ্ধ শহরটি অনেক তরুণের স্বপ্নের সূচনাস্থল আর স্বপ্নের ভেঙে যাওয়ারও জায়গা। 4 বছরে বিশ্ববিদ্যালয়ের সময় ছোট সুইট আরও অধঃপতিত হয়ে উঠল, আর মা তার রক্ত আর ঘাম দিয়ে অর্জিত করা জীবনযাত্রার ব্যয় আরও যুক্তিসঙ্গতভাবে ব্যয় করতে লাগল, আর আরও খারাপ অভ্যাস শিখল। এমনকি ভাগ্য পরিবর্তনের অলৌকিকতাও এক রাতের উচ্চাকাঙ্ক্ষার কল্পনার উপর ছেড়ে দিল। সময়ের অলক্ষিত প্রবাহে ছোট সুইট ধীরে ধীরে তার যৌবনের আবেগ এবং জীবনী শক্তি হারিয়ে ফেলল। 4 বছর পর সে অপরাধবোধে ভরা হৃদয়ে মাকে ফোন করে বলল সে তার ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারেনি, আর শহরে তার টিকে থাকার আর কোনো পুঁজি নেই। ফোনের অপর প্রান্তে বৃদ্ধা মা শুধু অবাক হয়ে বারবার জিজ্ঞাসা করলেন, কি বলছিস? ছোট সুইট দুঃখিত বলে সমস্যাটি মায়ের ওপর ছেড়ে দিল, আর আবার তার বান্ধবীর কোমল বাহুতে ফিরে গেল, যা অবশ্যই কোনো ফল আনবে না। এরপর সে মায়ের কাছ থেকে একটি সাহায্যের ফোন পেল। মা বললেন তিনি আরেকটি ভালো কাজ পেয়েছেন, তিনি কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করবেন। তাই ছোট সুইটকে আরও 1 বছর পুনরায় পড়াশোনা করতে বললেন আর ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে চেষ্টা করতে বললেন। ফলস্বরূপ ছোট সুইট আরও 1 বছর মায়ের উপর নির্ভরশীল হয়ে রইল, আর অবশেষে পুনরায় পড়াশোনার সুবিধার অধীনে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করল। আর এই ডিগ্রি, যার মূল্য এখনও অজানা, মায়ের প্রায় সমস্ত কঠোর পরিশ্রম কেড়ে নিল। সে সবাইকে বলতো যে তার ছেলে কতটা দুর্দান্ত, টোকিও থেকে স্নাতক হয়েছে এবং টোকিওতে কাজ করে, আর তার একটা সীমাহীন উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তবে মা জানতেন না, ছোট সুইটের মতো একজন আর্টস ছাত্রের জন্য কাজ খুঁজে পাওয়া খুব কঠিন।
উপরন্তু সে সবসময় শিল্পীর চেয়েও বেশি শিল্পী সদৃশ লোকটির সাথে মিশে থাকে, সারাদিন হয় কাজ খুঁজতে থাকে অথবা খণ্ডকালীন কাজ করে। আর তার সামাজিক জীবন বজায় রাখার জন্য সে অতিরিক্ত খরচ করতে শিখল। অফলাইন ঋণ বাড়তে লাগলো, কিন্তু আয় কমতে লাগলো, এমনকি ভাড়াও দিতে পারত না। যখন বাড়িওয়ালা দরজায় কড়া নাড়ত, তখন সে বাড়িতে নেই বলে ভান করত। এই দিনে মেহজং খেলে ছোট সুইট আবার সব হেরে গেল। সে তখন তার মায়ের কাছে টাকা ধার চাওয়ার জন্য নির্লজ্জভাবে ফোন করল। যদিও সে এমন মিথ্যা কথা বলেছিল যা তার মা ঠিকই জানতেন, তবুও তার মা দ্রুত তাকে টাকা পাঠিয়ে দিলেন আর বারবার তাকে ভালোভাবে খেতে আর নিজের যত্ন নিতে বললেন। মেহজং টেবিলে আবার বসার সময় ছোট সুইটের মুখ অনৈচ্ছিকভাবে কেঁপে উঠল। ঘোরের মধ্যে সে তার শিশুকালের নিজেকে দেখতে পেল, যেখানে তার মা ছিলেন তার সবটুকু ভরসা। শীতকাল আসার পর ছোট সুইট টোকিওর সড়কে ঘুরে বেড়ালেও সে গ্রামের উষ্ণ বিছানায় ফিরে যেতে রাজি ছিল না। মনে হয় তার হৃদয় চাপা পড়া স্বপ্নের স্ফুলিঙ্গ তখনও পুরোপুরি নিভে যায়নি। এই দিনে সে আবার তার মাকে ফোন করল, কিন্তু ফোন ধরল তার মায়ের সহকর্মী। তখনই ছোট সুইট জানতে পারল তার মায়ের অনেক আগে থেকেই থাইরয়েড ক্যান্সার ছিল। এই খবর বিদ্যুতের ঝলকার মতো ছোট সুইটকে আঘাত করল। আর যখন সে তার মায়ের সাথে যোগাযোগ করল, অস্ত্রোপচারের থেকে সেরে ওঠা মা এখনও একটা কর্কশ কণ্ঠে তার সাথে ঠাট্টা করছিলেন। মনে হয় বহু বছর ধরে তার হৃদয়ে জমে থাকা অপরাধবোধ হঠাৎ করে বিস্ফোরিত হয়েছিল, আর মায়ের অসুস্থতা অগোছালো ছোট সুইটকে জাগিয়ে তুলল। সেই দিন থেকে সে অবশেষে সময় নষ্ট করা বন্ধ করে দিল। সে একদিকে চিত্রকর্ম তৈরি করছিল, অন্যদিকে রেডিওতে আবেগপ্রবণ অ্যাঙ্করের হিসেবে খণ্ডকালীন কাজ করছিল। কয়েক বছরের প্রচেষ্টার পর সে শুধুমাত্র তার সমস্ত ঋণ পরিশোধ করতে পারেনি, বরং একটা দয়ালু এবং কর্তৃকপরা এক প্রেমিকাও খুঁজে পেয়েছিল, আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার জীবনের প্রথম উপন্যাস প্রকাশ করেছিল। যদিও বিক্রয় আশাজনক ছিল না, তবুও তার মা এটিকে একটা মূল্যবান ধন মনে করে তার বোনদের সাথে ভাগ করে নিতেন। আনন্দের সাথে তার মা তাদের পুরনো বাক্স থেকে একটা পুরনো জিনিস বের করল, আর একটা বড় নাক ও লম্বা দাঁতওয়ালা কৌতুক অভিনেতার ভূমিকা পালন করল। অবশেষে ছোট সুইট স্বেচ্ছায় তার মাকে টোকিওতে একসাথে থাকার জন্য আমন্ত্রণ জানালো। সে ভেবেছিল তার মা খুব খুশি হবেন, কিন্তু তিনি একজন বাইরের মানুষের মতো ইতস্তত করে বারবার নিশ্চিত করলেন, আমি কি সত্যি যেতে পারি? ছোট সুইটের ইতিবাচক উত্তর পেয়ে তিনি এমনকি ধন্যবাদও বললেন। কিছুক্ষণ পর চিন্তিত মা আবার ফোন করলেন। তার সন্তানকে নিয়ে গভীর উদ্বেগ তার কণ্ঠে স্পষ্ট। পৃথিবীর সমস্ত বাবা মা এমনই, তারা তাদের সন্তানদের জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করেন, আর বৃদ্ধ বয়সেও ভয় পান যে তারা তাদের সন্তানদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন। এমনকি তারা তাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে কথা বলা এবং কাজ করা শুরু করেন। তারা কখনোই আশা করেন না যে তাদের সন্তানরা কতটা ধার্মিক হবে। তারা শুধু আশা করেন যে তারা তাদের সন্তানদের বোঝা হবেন না। এমনকি অনেক বাবা মা একা বুড়ো হওয়ার পরিকল্পনাও করেছেন। ছোট সুইটের মা খুব ভাগ্যবান ছিলেন, তার ছেলে তাকে একা থাকতে দেয়নি। আর ছোট সুইটও খুব ভাগ্যবান ছিল। 15 বছর বয়স থেকে একা জীবনযাপন করার পর 10 বছরেরও বেশি সময় ধরে বিভ্রান্ত থাকার পর সে হঠাৎ করে জেগে উঠল, আর তার জীবনের সেরা সময়ে তার মাকে তার কাছে নিয়ে আসার ক্ষমতা অর্জন করল। তার মাকে আরও আরামে থাকার জন্যে সে বিশেষভাবে একটি তুলনামূলকভাবে বড় ভাড়া বাড়ি পরিবর্তন করল। সেই রাতে তার মা ছোট সুইটকে স্বপ্নের মতো জিজ্ঞাসা করলেন, মা কি সত্যি এখানে সব সময় থাকতে পারবে? যখন ছোট সুইট দৃঢ়ভাবে বলল, যদি মা মারা যায়, ওইসব রহস্যময় কথা বলো না, সে মরবে না, সে অবশ্যই এখানে সব সময় থাকতে পারবে। তখন মা বললেন, তাহলে দয়া করে আমার যত্ন নাও। ছোট সুইট তার মাকে শহরে নিয়ে আসার পর থেকে তার বন্ধুরা তার বাড়িতে আরও বেশি করে বেড়াতে আসতে পছন্দ করত, কারণ তার মা শুধুমাত্র সুস্বাদু খাবারই তৈরি করতে পারতেন না, বরং প্রায়শই তাদের ছোট সুইটের শৈশবের মজার গল্প বলতেন। অবশ্যই মায়ের পুরনো বাক্স থেকে বের করা পুরনো জিনিসপত্র ছিল। যখনই তিনি মেজাজে আসতেন, তখনই তিনি তাদের জন্য একটি পরিবেশনা করতেন যা সবসময় তাদের হাসিয়ে তুলত। সেই সময়ে ছোট সুইট প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সবচেয়ে আনন্দের দিনগুলি কাটিয়েছিল। কিন্তু সুন্দর সময় সবসময় অসাবধানতাবশত কেটে যায়। তার মায়ের পুরনো রোগ আবার দেখা দেওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হলেন। ডাক্তাররা বললেন যে অস্ত্রোপচার করা যাবে না, আর শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে। সেই রাতে বাড়ি ফেরার সময় তার মা টোকিও টাওয়ারের ঝলমলে নিয়ন আলোর দিকে তাকিয়ে ডুবে গেলেন গভীর চিন্তায়। শীঘ্রই হাসপাতাল থেকে খারাপ খবর এলো। তার মায়ের অবস্থা অপরিবর্তনীয় ছিল, আর শুধুমাত্র ক্যান্সার বিরোধী ওষুধ দিয়ে জীবন দীর্ঘায়িত করার চেষ্টা করা যেতে পারে। সেই সকালে ছোট সুইট বড় হওয়ার পর প্রথমবারের মতো তার মায়ের হাত ধরল, আর মায়ের সাথে চূড়ান্ত চিকিৎসার জন্যে হাসপাতালে গেল।
30 বছরেরও বেশি আগে তার মা ছোট সুইটের হাত ধরে দীর্ঘ পথ হেঁটেছিলেন। সেই সময় মা তার একমাত্র অবলম্বন ছিলেন। সেই সময় মা তাকে জীবনের নতুন সূচনার দিকে নিয়ে গিয়েছিলেন। এখন ছোট সুইটও তার মায়ের একমাত্র অবলম্বন, কিন্তু তাকে তার মাকে জীবনের শেষের দিকে নিয়ে যেতে হবে। ছোট সুইট বিশেষভাবে তার মায়ের জন্যে টোকিও টাওয়ার দেখতে পাওয়া একটি কক্ষ বেছে নিয়েছিল। এটি ছিল তার অসমাপ্ত প্রতিশ্রুতি, আর তার মায়ের হৃদয়ে লুকিয়ে থাকা আরেকটি উদ্বেগ ছিল। ছোট সুইট মনে মনে জানত সেই ব্যক্তিটি ছিল তার দায়িত্বহীন বাবা। ঠিক চিকিৎসার আগে তার বাবা অবশেষে হাসপাতালে পৌঁছেছিলেন। তিনি সত্যি তখনও খুব দায়িত্বহীন ছিলেন। তিনি তার মাকে নিজের ছোট সুপারমার্কেটে নিয়ে গেলেন। তার বাবা ক্রমাগত তার মায়ের কোলে স্ন্যাক্স ঢুকিয়ে দিচ্ছিলেন, আর মা স্ন্যাক্সগুলি আবার তাকের উপর রেখে দিচ্ছিলেন। একই সাথে তিনি সুখের হাসি হাসছিলেন। বাবার সঙ্গ ছাড়াও ছোট সুইটের বন্ধুরাও প্রায়শই হাসপাতালে তাকে দেখতে আসত, কারণ তারাও টোকিওতে তার মায়ের সেরা বন্ধু ছিল। আনন্দময় সময়ে কিছুটা অন্ধকার দূর করে দিয়েছিল, কিন্তু ক্যান্সার বিরোধী ওষুধের ব্যথা সবার কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। চিকিৎসা শুরু হওয়ার পর তার মা প্রতিদিন নির্যাতনের শিকার হতেন। প্রায়শই পুরো শরীর কাঁপত এবং এমনকি অজ্ঞানও হয়ে যেতেন। বিশেষ করে যখন তিনি জানতে পারলেন যে তার মা যতই চেষ্টা করুন না কেন তিনি বেশি দিন বাঁচবেন না, তখন ছোট সুইট আরও বেশি অসহায় এবং বিভ্রান্ত বোধ করল। তার মা তাকে আরও চেষ্টা করার জন্য উৎসাহিত করতেন, কিন্তু এখন সে তার মাকে একটি উৎসাহের কথাও বলতে পারছিল না। ঘরের মধ্যে সে আবার তার শৈশবের নিজেকে দেখল। ছোট সুইট শেষ পর্যন্ত তার মায়ের ইচ্ছাকে মেনে নিল আর চিকিৎসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। এপ্রিল মাসে জানালার বাইরে হঠাৎ করে সাদা বরফ পড়তে শুরু করল। সবকিছুই এত অবাস্তব মনে হচ্ছিল। টোকিও টাওয়ারের নিয়ন আলো এখনও ঝলমল করছিল, কিন্তু ছোট সুইটের দৃষ্টি ইতিমধ্যেই ঝাপসা হয়ে গিয়েছিল। তার কানে আবার একটি পরিচিত সুর ভেসে এলো। সেটি ছিল তার বাবা মায়ের যৌবন। ছোট সুইট প্রথমে ভেবেছিল যে সময় তার বাবা মায়ের যৌবন চুরি করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে হঠাৎ উপলব্ধি করতে পারল আসলে সে নিজেই সেই চোর। শেষকৃত্যের আগের রাতে ছোট সুইট তার মায়ের পাশে বসে অনেকক্ষণ থাকতে চাইল, কিন্তু তার বন্ধু তাকে বলল যে কোম্পানি থেকে একটি তাগিদ ফোন এসেছে। রাগান্বিত ছোট সুইট তার নেতাকে মেজাজ খারাপ করে জিজ্ঞাসা করল, যদি তোমার হয় তাহলে কি তুমি তোমার মায়ের শেষকৃত্যে কাজ করতে পারবে? এরপর সে পরিণতির কথা না ভেবেই তার নেতার ফোন কেটে দিল। কিন্তু যখন সে তার মায়ের পাশে ফিরে বসল, তখন তার কানে হঠাৎ একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। ছোট সুইটের মা যখন তরুণী ছিলেন তখন তিনি ছোট সুইটকে বলেছিলেন তিনি ছোট সুইটকে কঠোর পরিশ্রম করতে দেখলে সবচেয়ে বেশি খুশি হন। আজ কি শেষবার? আমাকে দেখতে দাও। মায়ের উৎসাহে ছোট সুইট লেখা শুরু করল। সারা জীবন কঠোর পরিশ্রম করা মা অবশেষে বিশ্রাম নিতে পারলেন, আর ছোট সুইটের প্রচেষ্টা সবে শুরু হয়েছিল। তার মা জীবিত থাকা অবস্থায় সে সবসময় মনে করত যে জীবন অনেক দীর্ঘ, যেন একটি অসীম দীর্ঘ ভুল ধারণা ছিল। যতক্ষণ না তার মা সত্যি তাকে ছেড়ে চলে গেলেন, ততক্ষণ সে হঠাৎ বুঝতে পারল আসলে কিছু জিনিস সে অপেক্ষা করতে পারেনি, বরং তার মা অপেক্ষা করতে পারেননি। সন্তানদের প্রতি বাবা মায়ের ভালোবাসা সবসময় গভীর এবং নীরব থাকে। তারা সারা জীবন ধরে সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করেন যা তারা কখনো মুখে বলেননি, আর আমরা মুখে যা বলি তা পরের বারের কাছে হেরে যায়। শেষকৃত্যের পর ছোট সুইট এবং তার বান্ধবী মায়ের স্মৃতিফলক নিয়ে টোকিও টাওয়ারে এলেন, তাদের সমস্ত অপরাধ বোধ এবং অনুশোচনা পূরণ করার জন্য। জীবনের পথ বড় অদ্ভুত। কখনো আমরা ছুটে চলি স্বপ্নের পেছনে, কখনো বা হারিয়ে ফেলি নিজেদের দিশা। কিন্তু এই যাত্রাপথে কিছু সম্পর্ক থাকে যা আমাদের জীবনের মূল স্তম্ভ। মা বাবার ভালোবাসা তেমনই এক শক্তি যা নিঃশব্দে আমাদের আগলে রাখে, আমাদের দুর্বল মুহূর্তে আশ্রয় দেয়, আর আমাদের ভুলগুলোকেও ক্ষমা করে দেয়। ছোট সুইটের গল্প আমাদের শেখায় জীবনের ব্যস্ততায় আমরা প্রায়শই ভুলে যাই সেই মানুষগুলোকে যারা আমাদের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেয়। আমরা হয়তো ভাবি এখন নয়, পরে হবে, আর একটু ভালো করি, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন তো স্থির নয়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের জীবনে এমন অনেক পরে আসে যা আসলে আর কখনো আসে না। মা বাবার কাছে তাদের সন্তানের সামান্য সময়, একটু মনোযোগ আর একটু ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার। তাদের মুখে বলা আমি জানি বা নিজের যত্ননীয় কথাগুলোর গভীরতা আমরা হয়তো তখনই বুঝতে পারি না, কিন্তু যখন জীবন আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলে, যখন প্রিয়জনের শূন্যতা অনুভব করি, তখনই বুঝি সেই নীরব ভালোবাসার মূল্য।
আসুন এই গল্প থেকে শিক্ষা নেই, আমাদের জীবনে যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলি। একটি ফোন কল, একটি ছোট উপহার বা শুধু পাশে বসে কিছুক্ষণ কথা বলা, কারণ কিছু জিনিস সত্যি অপেক্ষা করতে পারে না। জীবনের এই অনিশ্চিত যাত্রায় আসুন একে অপরের হাত ধরি, ভালোবাসা বিলিয়ে দিই, আর অনুশোচনার ভার নিয়ে বাঁচা থেকে নিজেদের রক্ষা করি। আপনার জীবনকে সুন্দর করুন, আপনার প্রিয়জনদের ভালোবাসুন। আর যদি এই গল্প আপনার হৃদয় সামান্য স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই বার্তা আরও অনেকের কাছে পৌঁছতে পারে। মনে রাখবেন, জীবনের সেরা উপহার হলো ভালোবাসা, আর সেই ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রাখে।